শীতকালে আমাদের স্কিন যেরকম ড্রাই থাকে তার থেকে 69 টাইমস বেশি ড্রাই ছিল উইন্টার অ্যানিমে 2024। এতটাই ড্রাই যে এই সিজনটাকে ক্যারি করে গেছে আমাদের আগের সিজনের অ্যানিমেগুলা। আর আমি একটা লাইভ স্ট্রিম করছিলাম, যে লাইভ স্ট্রিমের মধ্যে আমরা স্প্রিং অ্যানিমে 2024 এর ট্রেলারগুলো দেখছি। Look, without any wait, let's do it. 1, 2, 3, 4. শুরু করব এই সিজনের প্রবাবলি দ্য বেস্ট অ্যানিমে কাইজু নাম্বার 8 দিয়ে। 2024 সালের অনেকগুলো অ্যান্টিসিপেটেড অ্যানিমে আছে, কাইজু নাম্বার 8 তাদের মধ্যে একটা। নামের মধ্যে কাইজু আছে আর আমরা গডজিলা দেখব না, তা হবে না, তা হবে না। কাইজু নাম্বার 8 একটা প্যারোডি অ্যানিমে। আর জাস্ট ইন কেস তোমরা ইউটিউবে প্যারোডি মিউজিকের যুগটা দেখো নাই, আমি তোমাদের প্যারোডি খুবই সহজভাবে বুঝাই বলতেছি। ইয়েস, প্যারোডি মানে কপি করা, কিন্তু তুমি অ্যাডমিট করছো যে তুমি কপি করছো। কাইজু নাম্বার 8 জাপানিজের 80s আর 90s এর ট্রেন্ড কাইজুকে নিয়ে। কাইজু মানে মনস্টার, আর একটু অ্যাকুরেট করে বলতে গেলে বড় মনস্টার। পাওয়ার রেঞ্জার্স, অ্যাভেঞ্জার্স, রেস্কিউ ফোর্স এক্সেট্রা এক্সেট্রা গল্পগুলোতে হিরোস অনেক স্ট্রং আর বড় বড় ভিলেনদের সাথে ফাইট করে আর পুরো পৃথিবীকে তারা বাঁচায়। লেট মি কারেক্ট দ্যাট, তাদের শহরকে বাঁচায়। এত লার্জ স্কেলে ফাইট হওয়ার পর কিছু অবশিষ্ট তো বাকি থাকবেই, সেগুলোকে সরাইকে জীবনে কোয়েশ্চেন করছো? আমিও করি নাই। আমাদের মেইন ক্যারেক্টার ডিফেন্স ফোর্সে ধুমধাম ফাইট হওয়ার পর বাকি সব ময়লা জিনিসগুলোকে পরিষ্কার করে। ওয়েট আ মিনিট, আমাদের মেইন ক্যারেক্টার কি একজন অ্যাডাল্ট? একজন প্রপার অ্যাডাল্ট? এটা কি আসলে শোনেন অ্যানিমে? আমাদের সবারই ছোটবেলা থেকে একটা স্বপ্ন থাকে, কিন্তু কয়জন পারে সেটাকে বাস্তব করতে? আমাদের মেইন ক্যারেক্টার তার স্বপ্নের উপর আশা ছেড়ে দিছে। সে আর তার ফ্রেন্ড মিলে ডিসাইড করছিল যে বড় হয়ে তারা ডিফেন্স ফোর্সে জয়েন করবে। তার ফ্রেন্ড পারলেও তার আর হয় না। অনেকবার চেষ্টা করছে, কিন্তু ফেইলার ছাড়া তার সামনে আর কিছুই ছিল না। একটা সার্টেন পয়েন্টের পর সে গিভ আপ করে ফেলে। তার জব আর ডিফেন্স ফোর্সে হয় না। ডিফেন্স ফোর্সে আবর্জনা সাফ করাই তার চাকরি হয়ে যায়। টিনেজ লাইফের সে হাইপার এনার্জিটা আর নাই, বয়স হয়ে গেছে। লাইফ যেটা এনে দেয় সেটাই মেনে নিতে হয়। কিন্তু একদিন সে তার জুনিয়রকে বাঁচানোর জন্য একটা রিস্ক নেয়। লাকিলি সে বেঁচে যায়। হসপিটালে অ্যাডমিট থাকা অবস্থায় তার সাথে একটা ঘটনা ঘটে এবং এখান থেকে তার লাইফে টার্নিং পয়েন্ট শুরু। আমার এখনো মনে আছে, আমি যখন ছোট ছিলাম টিভিতে একটা ইন্ডিয়ান 3G সিমের অ্যাড আসতো। এই টগর টগরের অ্যাকচুয়াল মিনিং কি আমি এখনো জানি না। 3G সিম ইন্টারনেটকে এক অন্য পর্যায়ে নিয়ে গেছে। 3Gর পর 4G আসে, 4Gর পর 5G। ও ভুলে গেছি, আমি তো বাংলাদেশে থাকি। সরি, 5G না, 4.5G। এইসব মোবাইল নেটওয়ার্ক থেকে এক ধরনের রেডিয়েশন ছড়ায়। তোমার বাবা মা যদি তোমাকে বলে থাকে রাতের ঘুমানোর সময় মোবাইল তোমার মাথার কাছে রাখো না, এই রেডিয়েশনের কারণে তারা এই কথাটা বলে রাখে। বাট এই রেডিয়েশনটা মানুষের জন্য অত বেশি হার্মফুল না যতটা আমাদের প্যারেন্টস আমাদেরকে বোঝায়। বাট হার্মফুল অত বেশি না হলেও হার্মফুল তো। এই রেডিয়েশনটা আমাদের উপরে কাজ না করলেও আমাদের আশেপাশে যতগুলো ছোটখাটো পশু পাখি আছে তাদেরকে এগুলো একটু হলেও এফেক্ট করে থাকে। এইটা নিয়ে অক্ষয় কুমার একটা মুভি বের হয়েছিল অনেক দিন আগে, অনেক বছর আগে। বাট ওই মুভিতে 4G নেটওয়ার্ক নিয়ে কথাবার্তা বলছে। এই সিজনে একটা অ্যানিমে আছে যেটা 4G না, 5G না, ডাইরেক্ট 7Gতে জাম্প করছে। ইমাজিন করো, তোমার বন্ধুর সাথে তোমার একটা ছোটখাটো ঝগড়া হয়েছে, যার কারণে তুমি ট্রেনে করে একটা নতুন শহরে আসছো। ট্রেন স্টেশন থেকে বের হয়ে দেখো তোমার সামনে একটা লোক দাঁড়ায় আছে একটা বাটন নিয়ে, আর সে তোমাকে কংগ্রাচুলেশন জানাইছে কারণ তুমি তাদের একটা লাকি কাস্টমার। এই উপলক্ষে তুমি 7G নেটওয়ার্ক প্রথমবারের মতন চালু করবা। তোমার সামনে একটা বাটন দেখাই দিল, Open the future! 7G রেডিয়েশনের কারণে এক জায়গা থেকে আরেক জায়গার ডিস্টেন্স ইনফাইনাইট হয়ে গেছে। স্পেশাল মেথড অ্যাপ্লাই না করলে তুমি আজীবন লুপের মধ্যে আটকায় যাবা। আবার কোনো টাউনের মানুষরা একটা সার্টেন এজের পর পশু পাখি হয়ে যাইতেছে। তো আমাদের এই স্টোরি মেইন ক্যারেক্টার তার যে ফ্রেন্ডের সাথে ঝগড়া হয় সেই ফ্রেন্ডকে খোঁজার জন্য ট্রেনে করে বের হয়। আমি এই সিজনে 18টার মতো অ্যানিমে দেখছি, অ্যান্ড উইদাউট এনি শেড অফ ডাউট ইন মাই মাইন্ড এইটা সবচেয়ে ওয়ের্ডেস্ট ছিল। অনেক পাগলামি হইলো, এখন আমরা একটু ঠান্ডা কিছুতে আসি। স্পাইস অ্যান্ড উলফ রিমেক। ইয়েস, আমি এইসব সিজনাল অ্যানিমে রিভিউগুলোতে আমি কোনো সিকুয়েল ইনক্লুড করি না, কিন্তু আমি এটা অরিজিনাল অ্যানিমেটাও দেখি নাই, আর এটা একটা নতুন অ্যানিমে, আমার জন্য কোনো সিকুয়েল না, তাই আমি অ্যানিমেটাকে দেখলাম। আমি জানিও না এই রিমেক আর অরিজিনাল মাঝখানে কোনো পার্থক্য আছে নাকি, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। একটা গ্রাম যেখানে একটা গল্প জেনারেশনের পরে জেনারেশন মানুষের মুখে মুখে আসতেছে।
একটা উলফ যে গ্রামে গ্রামে যায় এবং গ্রামে গ্রামে গিয়ে মানুষের ফসলগুলো একটু ছোঁয়া দিয়ে আসে, আর তার ছোঁয়ার কারণে সে ফসলগুলো আরো ভালো হয়, কিন্তু মানুষ তাকে ধরতে পারে না কারণ সে ভিন্ন ভিন্ন রূপ নিয়ে আসে। আমাদের মেইন ক্যারেক্টার একটা এন্টারপ্রেনর, সে আমাদের এই ভিলেজের মধ্যে আসছে কিছু বিজনেস করতে, কিছু ট্রেড করতে। আমাদের মেইন ক্যারেক্টার যখন এই গ্রামে তার কাজটা সেরে যখন অন্য গ্রামে যাওয়া শুরু করে, তখন তার গাড়ির ভিতরে এই উলফটা ঢুকে পড়ে। অ্যান্ড গেস হোয়াট, এই উলফটা কোন রূপ ধরে আসছে? ইয়েস, একটা মেয়ের রূপ ধরে আসছে। আর এই মেয়েটা আমাদের মেইন ক্যারেক্টারের সাথে ট্রাভেল করা শুরু করে দিছে। আমি জানি না এই অ্যানিমেটা কোন দিকে যাবে, বাট আমি গিগু করে ভিডিওটা দেখছিলাম, তার মধ্যে এই অ্যানিমে দেখলে তোমরা সাকসেসফুল বিজনেসম্যান হইতে পারবা, সরি এন্টারপ্রেনর হইতে পারবা। এখন তোমরা আগে বলবা, ধুরু মিয়া, এই ইকোনমিক্স আর বিজনেস নিয়ে কি অ্যানিমে দেখে? অ্যানিমে দেখে আমি মজা নিতে চাই, ইকোনমিক্স শিখতে চাই না। ওকে, চিন্তার কোনো কারণ নাই। 6-7-এ পড়া রহিম আর করিম, অবশ্যই এই বয়সে ইকোনমিক তো আমাদের কাজেই বা কি আসবে। বাট আমি আগেই বলছিলাম, চিন্তার কোনো কারণ নাই, কারণ এই সিজনে এমন একটা অ্যানিমে আছে যেটা বাংলাদেশের কিশোর পোলাপান দেখে অনেক মজা পাবে। তোমার যদি মনে হয় বিং আ গ্যাংস্টার ইজ ভেরি কুল, রাস্তায় পোলাপান নিয়ে তোমার ঘুরতে ভালো লাগে, ডোন্ট ওয়ারি, টোকিও রিভেঞ্জার্স ইজ নট দ্য অনলি অ্যানিমে ইউ ক্যান ওয়াচ। আমি বুঝি তোমরা সমাজের মাঝে অনেক গালি শুনো, লাইফ ইজ হার্ড বাট নট হার্ডার দেন মি, রিমেম্বার দ্যাট। সবাই জাজ করে, তোমাদের ভবিষ্যৎ কালো, এইটা তোমরা রাস্তার প্রতিটা মোড় ঘোরার পর পর শুনে থাকো। কালোই ভবিষ্যতের আলো, এই কথাটা তোমরা মনে নিয়ে তোমাদের মনের ভিতরে মোটিভেশনটা জায়গায় রাখো যে না, গ্যাঞ্জাম ইজ কুল। টোকিও রিভেঞ্জার্সের এত ব্ল্যাক স্ল্যাশ খাওয়ার রিজন ছিল এদের ইগনোরেন্স। 14 বছর বয়সে পোলাপান্না গ্যাঞ্জাম করে, মা বাপ তো নাই, পৃথিবীর সবচেয়ে বাজে পুলিশ সিস্টেম এই জায়গায়। কিন্তু অন্যদিকে উইন্ড ব্রেকার জাপানে যে ইয়াকুজা সিস্টেম আছে সেটাকে তারা ফুললি ইউটিলাইজ করে, যার কারণে এই জিনিসটা বেশি রিয়েলিস্টিক মনে হয়। ইয়াকুজারা হচ্ছে হলো জাপানের গুন্ডা মাস্তানের দল, যেটা গভর্নমেন্টের জন্য আন্ডার কভার কাজগুলাকে করে দেয়। আর ইয়াকুজার আন্ডারে যেসব জায়গাগুলো থাকে সেগুলোর মধ্যে একটু গ্যাঞ্জাম হয়, পুলিশের নজর ওই এলাকার মধ্যে একটু কম থাকে। আর আমাদের এই গল্পটা এমন একটা টাউনে সাজানো হয়েছে যে এটা ইয়াকুজার আন্ডারে। মনে হয় আমাদের মেন ক্যারেক্টার ছোটবেলায় বুলি হওয়ার পর সে নিজেই একটা বুলি হয়ে যায়। বাহির দিক দিয়ে বুলির মতন থাকলেও ভিতরে সে খুব নরম একটা মানুষ। আর সে ছোটবেলা থেকে স্বপ্ন দেখে, হাই স্কুল আমি পড়ার জন্য যাব না, হাই স্কুল আমি মারামারি করার জন্য যাব। এই ললেস টাউনের মধ্যে একটা স্কুল আছে যেখানে এলাকার বড় বড় গুন্ডাগুলা প্রডিউস হয়। আর আমাদের মেন ক্যারেক্টার বেসিক্যালি নাম্বার 1 গুন্ডা হইতে চায়। হ্যাঁ, সে এই কলেজে আইসেই বেসিক্যালি বলে, আই এম গোনা বি দ্য কিং অফ গুন্ডাস। অনেক মারামারি হয়েছে। বাবা নাও কমলা খাও। একটা বুড়া ও একটি বুড়ি, তাদের ছিল একটি আপেল বাগান। হঠাৎ দেখা যায় সে আপেল বাগানের একটা আপেল গাছের মধ্যে একটা সোনালী আপেল ধরছে। তারা সে আপেলটাকে তুলে একটা কামড় দেয়। কামড় দেওয়ার পর সে বাসায় আসে। বাসায় এসে ফিরে দেখে তারা আবার ইয়াং হয়ে গেছে। ওয়াও! দাদা অনেক বেশি কুল হয়ে গেছে আর দাদি অনেক বেশি হট হয়ে গেছে। আর অ্যানিমে নিজেও জানে যে এটা একটা জোক অ্যানিমে, কেউ এটাকে সিরিয়াসলি নেবে না, সো ওয়াই ডোন্ট উই জোক অ্যারাউন্ড। নাতনি আর বউ, দাদার রূপের পাগল, আর এলাকার বুড়োদের মনে লাড্ডু ফুটায় আমাদের দাদি। এটা একটা গ্যাগ কমেডি অ্যানিমে। ইয়াস, এখানে ফোর্থ ওয়াল ভাঙে। আর মেবি আমরা মাঝে মাঝে রোমান্স দেখতে পারবো। স্পিকিং অফ রোমান্স, লেট আস চেক সাম রোমান্স অ্যানিমে অফ দিস সিজন। কি ব্যাপার, আর কই? ডেডিকেটেড রোম্যান্স অ্যানিমে এই সিজনে নাই বলতে গেলেই চলে। আর যদি একটু ক্রিটিক্যাল চোখে দেখো, রোম্যান্স অ্যানিমে তোমরা একটাও খুঁজে পাবা না। ইয়াস, হরিমের মতো এটাও একটা ফ্যান্টাসি অ্যানিমে ইন দিস গাইস। মেল ফ্যান্টাসি যখন ডিমেন কিংকে হারানো, এলাকার পোলাপানদের সাথে মারামারি করা। ফিমেল ফ্যান্টাসি স্পেকট্রামের ঠিক বিপরীত দিকে যায়। ঘুষাঘুষি থেকে বের হয়ে আমরা এখন শান্তি এবং ভালোবাসার পথে আসি। হ্যাঁ, আমি মানি রোম্যান্স অ্যানিমের সাথে সবাই রিলেট করতে পারবে না, আর এই অ্যানিমেগুলোকে কেউ রিলেটেবলও বানায় না। নর্মালি রোম্যান্স অ্যানিমের মধ্যে বাস্তবতার মাঝে হালকা কল্পনার ছিটে ফুটা থাকে, বাট এই অ্যানিমেটা জাস্ট লাইক হরিমিয়া, কল্পনার মাঝে 1-2 ফুটা বাস্তবতা আছে। যদিও এই বিষয়গুলো কালচার বাই কালচার ডিফার করে, বাট দের ইজ আ লিমিট। ওই সার্টেন পয়েন্টের পর বোঝা যায় এইটা কতটুক জেনুইন। আ কন্ডিশন কল্ড লাভ। এই অ্যানিমেটা বিটিএস ভক্তদের ফেভারিট অ্যানিমে হবে যদি এই পোলার মাথার জায়গায় তাদের ফেভারিট বিটিএস মেম্বারের মাথাটা লাগায়। ফিমেল বিটিএস লাভার উইশ দেয়ার আইডল ওয়াজ দিস অবসেসড উইথ দেম। মেয়েদের সাইজটা রিজনেবল, ছেলেটা দেখতে একটু ফেমিনিন। এটার অথর কি পিক ফিমেল ফ্যান্টাসি। কাহিনী শুরু হয় আমাদের এই পোলার ব্রেকআপ দিয়ে। আর এই পোলাটার কাছে গার্লফ্রেন্ড হচ্ছিল আইসক্রিম খাওয়ার মতো। একটা দোকানে যায়, সেখানে অনেকগুলা ফ্লেভারের আইসক্রিম থাকে। অনেকগুলা ফ্লেভার ট্রাই করার পর তার একটা ফেভারিট ফ্লেভার আসে এবং সেই ফেভারিট ফ্লেভারটাকেই সে সারা জীবন এনজয় করে যায়।
আমাদের পুরো একটা জেনারেশন গেছে যারা রাত হলেই পাওয়ার রেঞ্জার্স দেখতো। তাদের মধ্যে অনেকে এখন অ্যানিমে ফ্যান। ইয়েস, দ্যাট ইনক্লুডস মি। তোমরা কুইন্টিনশেল কুইন্টিপ্লিপস দেখছো, রাইট? ওই মাঙ্গাকার আরেকটি মাঙ্গা হচ্ছে এইটা। বাস্তব লাইফের মধ্যে এখানেও পাওয়ার রেঞ্জার্সদের অনেক বড় একটা ফ্যান বেস আছে। মার্চেন্ডাইজ, অ্যাডস, ব্যাটেল ফাইটস, ফ্যানদের থেকে ইনকাম করার কোনো উপায় তারা বন্ধ রাখে নাই। এত কিছু করার পিছনে টাকা ইনকাম করা বাদে আর কোনো মতলব নাই। ইয়েস, এখানে পাওয়ার রেঞ্জার্সরা ইভিল। 8 এপ্রিল 2024 ওই দিন নাকি সোলার এক্লিপস হয়েছে। আর এমন একটা সোলার এক্লিপস হয়েছে যেটা 365 বছর পর আসে। আমি জানি না এটা ভ্যালিডেশন কতটুকু, বাট আনফর্চুনেটলি আমি সেটা দেখতে পারিনি। আমি 8 তারিখে সোলার এক্লিপস না দেখলেও আমি এই সোলার এক্লিপস দেখছি। ইয়েস, দিস ওয়ান। ওকে, যাই হোক, আমরা এখন প্লটকে সাইডে রেখে এখন আমরা প্লটে ফিরি। গল্প শুরু হয় আমাদের দুইটা ক্যারেক্টারকে দিয়ে। এই পিচিটা যাকে দেখলে তো আমাদের পোকেমনের ব্রুকের কথা মনে পড়বে। আর আমাদের সূর্যগ্রহণ হচ্ছে একটা লেখক। সে নোবেল লেখে কিন্তু এখনো কোনো পাবলিসিটি পায় নাই। একদিন তার ব্যাগে থাকা একটা পুরাতন নোবেল সে পড়ে আর সে একটা বাচ্চা হয়ে যায়। এইসব জিনিস সে ফর সাম রিজন আমাদের যে পিচিটা আছে সেটা খুবই ইন্টারেস্টেড থাকে আর অনেক কিছু জানে মেবি। আমাদের এই লেখকটা তো খুবই খুশি কারণ সে একটা ছোট বাচ্চা হয়ে গেছে। আর ছোট বাচ্চাদের মাথার মধ্যে আইডিয়ার কোনো অভাব নাই, যার কারণে সে নোবেল খুব সুন্দর করে লিখতে পারবে। কিন্তু হঠাৎ করে বড় থেকে ছোট হওয়ার পর তার বডির মধ্যে একটা টোল আসে, যার কারণে সে ব্রিড করা শুরু করে। মাঝে অনেক কিছু হয়, শেষমেশ আমাদের এই পোলাটা সেই বইটাকে নিয়ে একজনের কাছে দিয়ে দেয়। এই অ্যানিমেটা উইয়ার্ড হলো এই অ্যানিমের ফার্স্ট এপিসোডের হুকটা খুব ভালো ছিল। আগের সিজনে নিনজা গামোয় আর এই সিজনে দ্য ফ্যাবেল। একজন প্রো অ্যাসেসিন আছে যার নাম ফ্যাবেল আর তার পার্টনার হচ্ছে এই সুন্দর মহিলাটা। ফ্যাবেল মিশন শেষ করে গাড়িতে উঠে আর তার ফেভারিট কমেডি শো দেখে। প্রায় 6 বছর অ্যাসাসিনেশন করার পর তার বস তাকে একটা ভ্যাকেশন দেয়। পুরো 1 বছর তার একটা নর্মাল মানুষের মতো লাইফ লিড করতে হবে। এদের দুইজনের যে ইন্টারাকশন গুলো আছে, তাদের দুইজনের যে বিহেভিয়ারটা আছে, তাদের দুইজনের যে কথা বলার ধরনটা আছে, এটা দেখে এই অ্যানিমেটা আমার খুব ভালো লাগছে। এই সিজনের হয়তো এটাই আমাদের আন্ডারডগ অ্যানিমে হবে। বাংলাদেশি হোক, জাপানি হোক, যে এশিয়ান কান্ট্রিতে যাই না কেন, পড়াশোনার জন্য নিজের ক্রিয়েটিভিটিকে সাপ্রেস করা একটা নর্মাল জিনিস হয়ে গেছে। ছোটবেলায় সবারই হাতে অনেক টাইম থাকে, যার কারণে যার যে শখ সেটা তারা করতে পারে। কিন্তু বড় হওয়ার সাথে সাথে একাডেমিক প্রেশার বাড়ে আর শখের জন্য দিনে একটু সময়ও বের করা হয় না। একটু যদি সময় থাকে সেটা আমরা রেস্ট করতে করতে কাটাই দিই। তাও অনেকে আছে যারা তাদের এই বিজি শিডিউলের মাঝে হালকা একটু টাইম খুঁজে নিজের শখটা পূরণ করে। আমাদের মেইন ক্যারেক্টার ছোটবেলা থেকে ড্রয়িং করে। সে একজন আর্টিস্ট। ছোটবেলায় সে একটা কম্পিটিশন জিতে, যার কারণে তার যে ড্রয়িংটা আছে সেটা একটা ওয়ালের মধ্যে ছাপানো হয়। সে তার গর্বের ড্রয়িংটাকে তার ফ্রেন্ডদেরকে দেখাইতে যায়, কিন্তু সে কোনো কিছু বলার আগেই তার ফ্রেন্ডরা সেই আর্টটাকে জাজ করা শুরু করে, ক্রিটিসাইজ করা শুরু করে। তারপর থেকে তার কোনো ফ্রেন্ডকে তার ড্রয়িং দেখায় না। সে বড় হয়, বড়র সাথে তার একাডেমিক প্রেশারটাও বড় হয়। এত প্রেশারের মাঝে সে তার আর্টিস্টিক যে স্বপ্নটা ছিল সেটাকে সে সময় দিতে পারে না। অনেক বছর পর শিবুয়ার ওয়ালে তার ড্রয়িংটা এখনো আছে। ওইখানে সে তার একটা ফ্যানকে খুঁজে পায়। তারা তাদের ইন্টারেস্ট শেয়ার করে এবং ইন্টারেস্ট শেয়ার করতে করতে তারা বন্ধু হয়ে যায়। ইয়েস, নাও কিস। এই অ্যানিমেটা অনেক সুন্দর করে অ্যানিমেট করা। অ্যান্ড হু হেটস সিইং কিউট গার্লস ডুইং কিউট থিংস? But who can stop my hate for trash fantasy anime? Yes, good fantasy anime. এই একটা জনরা যেটাকে নিয়ে আমি এক্সপেরিমেন্ট করতে ভয় পাই, বাট স্টিল এই সিজনের আমি একটা ফ্যান্টাসি অ্যানিমে ট্রাই দিলাম। আননেমড মেমোরিজ। আমাদের মেইন ক্যারেক্টার একটা প্রিন্স, আর ছোটবেলায় ওকে একটা উইচ কার্স দেয়। সে যদি কোনো মেয়েকে ইমপ্রেগনেন্ট করতে যায়, সেই মেয়ের পেট ফাইটা যাবে। ভেরি স্যাড। দিনের পর দিন যায়, সে তার বয়স বুঝতে পারে আর সে ফাইনালি তার সমস্যাটা ঠিক করার জন্য বের হয়। সে একটা উইচের খবর পায় যে কিনা অন্যান্য উইচের কার্স রিমুভ করতে পারে, কিন্তু তার কাছে যাওয়ার আগে তার একটা টাওয়ারকে ক্লিয়ার করতে হবে। আর একটা জেনেরিক ফাইটের পর সে টাওয়ারের উপরে যায়। উপরে এসে সে উইচের সাথে দেখা করে আর দুজনে মিলে চা খায়। সে তার কাছ থেকে সলিউশনের জন্য আসে। এন্ড গেস হোয়াট সলিউশনটা কি ছিল? গেট আ স্ট্রং ওম্যান হু ক্যান বেয়ার ইট। উইচটা তার জন্য যখন মেয়ে খুঁজতেছিল, আমাদের পোলাটা অন্যদিকে আমাদের উইচটাকে চেক আউট করতেছিল। এন্ড দেন হি মেক্স আ প্রপোজাল। মনে আছে ছোটবেলা আমাদের আম্মুরা যখন জি বাংলা, স্টার প্লাস এইসব চ্যানেলে আমাদের নাটক দেখতো, আর ওই সব ট্র্যাশ নাটকগুলো যে জায়গার মধ্যে ছোট বউ, বড় বউ, তারপর তাদের শাশুড় শ্বশুরের সাথে মারামারি হয়, ওই জিনিসগুলোকে তুমি ইমাজিন করো একটা অ্যানিমের রূপে। ইয়াস, তুমি এই অ্যানিমেটা পাবা। কমপ্লেক্স সবকিছু আমরা সরাই দিই, আমি একদম বেসিক প্লটের মধ্যে আসি। আমাদের একটা প্রিন্স আছে যার একটা প্রিন্সেস দরকার, এবং এই প্রিন্সেসের জন্য 4টা কন্টেন্ডার আছে। 4 জনের মধ্যে একজন ভালো ব্যবহার করলো খুবই বদ, একজন বদ ব্যবহার করলো খুব ভালো, আরেকজন আছে যে নিজের কথা ভাবে না, আরেকজনের কথা ভাবে, আর আরেকজন আছে যে আমাদের গল্পের মেইন ক্যারেক্টার। ইয়াস, সে গরিব। ইয়াস, সে বাকিদের থেকে দেখতে একটু কম সুন্দর বা সুন্দর। অ্যান্ড ইয়াস,
তাকে সবাই ইমোশনাল ড্যামেজ দিবে, জাস্ট লাইক আ কলকাতা হার্বাল শো। আমি কি অ্যানিমে দেখতেছি নাকি স্টার জলসা দেখতেছি আমি আমি জানি না। এটা একটা চাইনিজ অ্যানিমে, আই মিন চাইনিজ রাইটিং এর উপর বেস করে একটা অ্যানিমে। এই অ্যানিমেটার মধ্যে কি হবে আমি কিছু জানি না, বাট গেস হোয়াট, লাস্টে কি হইতে পারে? ইয়েস, একটা বিয়ে। অনেকদিন পর একটা ভিডিও আনলাম, কারণ সামনে এক্সাম, আর এক্সামের টাইম এডিটিং এর জন্য অত বেশি টাইম পাই না, আর এরকম ভিডিও এডিট করতে অনেক টাইম লাগে অ্যাজ ইউ ক্যান সি। তা এই হার্ডওয়ার্কটাকে তোমরা যদি একটু অ্যাপ্রিসিয়েট করতে চাও তাহলে আমার ভিডিওতে প্লিজ একটু লাইক করে দিও। লাইক এম রাখলাম 50টা, আমি কোনোদিন লাইক এম রাখি নাই। আর আমরা 600 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি, তাই ভিডিওটাকে শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডদের কাছে, অথবা তোমরা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করা কমপ্লিটলি ফ্রি। অনেকে ভাবে টাকা লাগে, বাট টাকা লাগে না। আর কমেন্টের মধ্যে জানাও ভিডিওটা তোমরা কেমন লাগলো। সো আমি রাফিদ আজ যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে। বাই।